আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা তুল্য রোধ নির্ণয় করা শিখব। আমরা আজকের ক্লাসের আগ পর্যন্ত ডিসি সার্কিট বা চলতরিতের উপরে মোট 9টি ক্লাস করেছি। তার মধ্যে 4 থেকে 9 নম্বর ক্লাস। তো 4 নম্বর ক্লাস থেকে 9 নম্বর ক্লাস, এই ক্লাসগুলোতে আমরা চেষ্টা করেছি যে টোটাল চলতরিতের উপরে বা টোটাল ডিসি সার্কিটের উপরে আমাদের বেসিকটাকে স্ট্রং করার জন্য। সো যারা এই 4 থেকে 9 নম্বর ক্লাসটা করো নাই, তাদেরকে বলবো যে এই ক্লাসটা আগে করে আসে দেন এই ক্লাসটা করার জন্য, তাহলে বুঝতে সুবিধা হবে। সো আজকের ক্লাসে আমাদেরকে একটা ম্যাথ দেওয়া আছে। আমাদেরকে বলছে তুল্য রোধ নির্ণয় করতে, এ এবং বি প্রান্তের সাপেক্ষে তুল্য রোধ নির্ণয় করতে। এটা হচ্ছে আলেকজান্ডার সাদিকুর বইয়ের একটা ম্যাথ, যে ম্যাথটা বুয়েটে বিটিসিএল এর পরীক্ষা আসছিল 2015 সালে। সো আমরা এই ম্যাথটা থেকে আজকে তুল্য রোধ নির্ণয় করব। তো আমরা বলেছি যে তুল্য রোধ নির্ণয় করতে গেলে আমার একটা ইলেকট্রিক্যাল সার্কিট ড্রয়িং এর উপরে আমার একটা বেসিক নলেজ থাকতে হয়। আমি যদি একটা ইলেকট্রিক্যাল সার্কিটকে নতুন করে না আঁকতে পারি, তাহলে আমার কাছে তুল্য রোধ নির্ণয় করাটা কষ্টসাধ্য হয়ে যায়। সো আমরা দেখব আজকের ক্লাসে কিভাবে একটা কঠিন সার্কিটকে আমরা সহজভাবে এঁকে সেখান থেকে আমরা সহজে তুল্য রোধটা নির্ণয় করতে পারি। আচ্ছা, আজকের ক্লাসে যাওয়ার আগে আমি একটা হালকা জিনিস তোমাদের কাছে জিজ্ঞেস করবো, একটা সহজ জিনিস জিজ্ঞেস করব। কি? আচ্ছা, আমরা প্রথম 4 নম্বর ক্লাসে দেখেছিলাম রোধের শ্রেণী সমবায়। আচ্ছা, আমাকে বলো তো, যদি এরকম একটা পয়েন্ট থাকে, এ পয়েন্ট, এর সাপেক্ষে 3টা রোধ এরকম শ্রেণী সমবায় সংযুক্ত থাকে। মনে করে এটা R1, এটা R2, এটা R3, এটা এ প্রান্ত, এটা বি প্রান্ত। মনে করলাম এ বি প্রান্তে একটা আমার ভোল্টেজ সোর্স সংযুক্ত আছে। এই ধরলাম এখানে একটা ভোল্টেজ সোর্স সংযুক্ত আছে। তাহলে এই ভোল্টেজ সোর্সের সাপেক্ষে বা এ এবং বি প্রান্তের সাপেক্ষে এই 3টা রেজিস্টরের একটা তুল্য বাধা আমরা নির্ণয় করেছি। কি তুল্য বাধা? অর্থাৎ এই R1, R2 এবং R3, এই 3জন মিলে যে বাধাটা দিবে তার সমতুল্য আরেকটা রেজিস্ট্যান্স আমি নিব। অর্থাৎ এই 3জনে মিলে যে বাধাটা দিত, আমি এখন একটা রেজিস্ট্যান্স নিয়ে আসবো, যেই একটা রেজিস্ট্যান্স কি করবে, এই 3জনের সমান বাধা দিবে। অর্থাৎ এরা 3জন মিলে যেই বাধাটা দিত আমার কারেন্টকে, ওই তুল্য রেজিস্ট্যান্স, অর্থাৎ এদের তুল্য রেজিস্ট্যান্সটা সেম পরিমাণ বাধা দিবে কারেন্টকে। তখন আমরা কি করতাম, এই R1, R2, R3 যেহেতু এরা শ্রেণী সমবায়ে সংযুক্ত এবং এদের মধ্যে একই কারেন্ট প্রবাহিত হচ্ছে, তখন আমরা কি করতাম, এই R1, R2 এবং R3 এর তুল্য বাধাটা আমরা একটা নির্ণয় করতাম। তখন এই তুল্য বাধাটা কি হইতো, এখানে এ এবং বি প্রান্ত ছিল এবং এই 3টা রেজিস্ট্যান্স মিলে আমার কি হয়ে যেত, একটা রোধ হয়ে যেত। এবং এই R1 এবং R2, R3 মিলে RL। তাহলে এই RLটা অ্যাকচুয়ালি কি, এই 3জনের সমতুল্য বাধা। তাহলে এই RLটা ইকুয়াল টু আমরা কি বলতে পারি, RL ইকুয়াল টু ছিল R1 যোগ R2 প্লাস R3, তাই না? অর্থাৎ যেহেতু শ্রেণী সমবায়ে সংযুক্ত, আর আমরা শ্রেণী সমবায়ে সংযুক্ত রোধগুলোর তুল্য রোধ দেখছিলাম, এই টোটাল তুল্য রোধ হবে তাদের যোগফলের সমান। ঠিক আছে, এই বেসিকটা আমরা 4 নম্বর ক্লাসে দেখেছিলাম। আচ্ছা, 5 নম্বর ক্লাসে আমরা কি দিয়েছিলাম, রোধের সমান্তরাল সমবায়। অর্থাৎ এখানে মনে করলাম ভোল্টেজ সোর্স, এর সাপেক্ষে এরকম কিছু রোধ সমান্তরালে আছে। তাহলে সমান্তরাল সমবায়ে কি হয়, কারেন্টটা ভাগ হয়ে যায়। দেখো তো, এইখানে পর্যন্ত যে কারেন্টটা আসবে এই সোর্স থেকে বের হওয়ার পরে এই কারেন্টটা কি এই 3 লাইনে ভাগ হয়ে যাবে। তখন আমরা বলেছিলাম এই মোট কারেন্ট, অর্থাৎ এখানে যদি 10 এম্পিয়ার কারেন্ট ফ্লো করে, মোট কারেন্টটা এসে এই 10 এম্পিয়ার কারেন্ট এই 3 লাইনে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এই 10 এম্পিয়ার এখন এই 3 লাইনে আছে। তাহলে আমাকে বলতো এই 3 লাইনের কারেন্টের যোগফল 10 এম্পিয়ার হবে। মেইন কারেন্টের সাপেক্ষে এরা 3জন প্যারালাল। যদি এইটাকে ধরি R1, এটা R2, এটা যদি R3 হয়, তখন আমরা এখান থেকে তুল্য রোধটা বের করেছিলাম। অর্থাৎ এই R1, R2, R3 এর তুল্য বাধাটা ছিল কি, R1 প্যারালাল R2 প্যারালাল R3। এটাকে বলছিলাম R ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, এই 3জনের ইকুইভ্যালেন্ট। আচ্ছা, এই 3জনের ইকুইভ্যালেন্ট এইটা, তাই তো? অর্থাৎ এই 3টা ইকুইভ্যালেন্ট হয়ে আমার কি করতাম, একটা সমতুল্য বাধা নিয়ে আসতাম। অর্থাৎ এই 3জন মিলে যে বাধাটা দিচ্ছে, আমি এই 3জনের পরিবর্তে একটা রোধ নিব, সেই রোধটা কি করবে, এই 3জনের সমান বাধা দিবে। তখন ওই রোধটাকে বলি আমরা এই 3জনের সমতুল্য রোধ। ঠিক আছে, তাহলে
এই এর মাধ্যমে আমরা কি করতাম, তিনটা রোধকে এক করে নিতাম। এইটাকে আমরা আরেকভাবে লিখি, কিভাবে লিখি, এইভাবে R1 ইনভার্স যোগ R2 ইনভার্স যোগ R3 ইনভার্স, টোটালটার উপরে ইনভার্স। তাহলে এর একটা ধরলাম মান আসলো, আর ইকুইভ্যালেন্টের একটা মান আসলো, ধরলাম এই আর ইকুইভ্যালেন্টের মানটা ধরলাম RM। তাহলে এই সার্কিটটা তখন আমার এইরকম হয়ে যায়, অর্থাৎ এই তিনটা রোধের পরিবর্তে আমি একটা রোধ নেই, যেটার নাম দেয় RM। এই RMটা কি ছিল, এই RMটা হচ্ছে এই তিনজনের সমতুল্য বাধা। এই তিনজন মিলে আমার সার্কিটে যে বাধাটা দিচ্ছিল, এখন RM একাই সেই বাধাটা দিচ্ছে। তাহলে অনেকগুলো সার্কিটে যখন আমার রোধ থাকবে, সেই অনেকগুলো রোধ থেকে আমি একটা রোধে আনবো। সেই একটা রোধ হবে কি, এই অনেকগুলো রোধের তুল্য রোধ। আমাকে ঠিক এখানে তাই বলেছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে বলছে এ এবং বি প্রান্তের সাপেক্ষে। অর্থাৎ এ এবং বি প্রান্তের সাপেক্ষে এই যতগুলো রোধ আছে, এই সবগুলা রোধের পরিবর্তে আমার একটা রোধে নিয়ে আসো। সবগুলো রোধের পরিবর্তে কি করব, একটা রোধ নিয়ে আসবো। সেই একটা রোধ কি করবে, এরা সবাই মিলে যে কাজটা করছিল সে একাই ওই কাজটা করবে। ঠিক আছে, তাহলে এখানে আমার ভোল্টেজ সোর্স দেয় নেই, বাট আমার কি বলছে, এ এবং বি প্রান্তের সাপেক্ষে। এর অর্থ বোঝাচ্ছে যে এ প্রান্তে আমার ব্যাটারির পজিটিভ প্রান্তটা লাগানো, বি প্রান্তে আমার ব্যাটারির নেগেটিভ প্রান্তটা লাগানো। বা আমরা এইভাবে বলতে পারি যে এ প্রান্ত থেকে মেইন কারেন্ট আমার বের হচ্ছে এবং বি প্রান্তে আসছে, এই কারেন্টটা তার যাত্রা শেষ করছে। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি আমার সার্কিটটা এরকম থাকে, এইটুকু অংশ আমরা আগে থেকেই জানি, বা আমরা 4 নম্বর এবং 5 নম্বর ক্লাসে এই বেসিক গুলো কি করছি, ডেভেলপ করার চেষ্টা করেছি। একটা সার্কিট আমার এরকম থাকলো, আমাকে বলছে এখানে এ এবং বি প্রান্ত দিছে, বলছে এ এবং বি প্রান্তের সাপেক্ষে এই সার্কিটার তুল্য রোধ নির্ণয় করো। ধরলাম এটার মান হচ্ছে R1, এটা R2, R3, R4, R5। তুল্য বাধা নির্ণয় করতে বলছে। এখন দেখো তো, এই সার্কিটটাতে আমার প্যারালাল সংযোগ আছে এবং সিরিজ সংযোগও আছে। ঠিক আছে, তাহলে আমরা সিরিজ সংযোগে বলছিলাম যে সমস্ত রোধের মধ্যে দিয়ে সেম কারেন্ট, একই কারেন্ট প্রবাহিত হবে। আর আমরা বলছি কারেন্টটা যখন একই হবে তখন তার পরিমাণটাও একই হবে। তাহলে প্রথম আমরা বলবো একই কারেন্ট, দেন বলবো একই পরিমাণ। যে সকল রোধের মধ্যে দিয়ে একই কারেন্ট, সেম কারেন্ট এবং একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, তাদেরকে আমরা সিরিজে সংযুক্ত বলি। তাহলে আমাকে বলো তো, এইখানে আমার যে কারেন্টটা, মনে করে এখানে আমার এম কারেন্টটা প্রবাহিত হচ্ছে, তাহলে আমি এম ইকুয়াল হচ্ছে 10 এম্পিয়ার, অর্থাৎ 10 এম্পিয়ারকে আমি এম দ্বারা প্রকাশ করছি। তাহলে এই এম কারেন্টটা যখন আমার R1 এর ভিতর দিয়ে যাবে, এইটুকুর ভিতর দিয়ে গেল, যাওয়ার পরে দেখবে যে তার যাওয়ার জন্য কয়টা রাস্তা আছে, তিনটা রাস্তা। তাহলে সেই তিন রাস্তায় ভাগ হবে। এই তিন রাস্তায় ভাগ হওয়ার পর এসে দেখতেছে তার আসার একটা লাইন। তাহলে এই সমস্ত কারেন্ট গুলো আবার, এই এম কারেন্টটা আবার এই যে ভাগ হয়েছিল এই জায়গায় এসে এই পর্যন্ত একত্রিত ছিল, এই জায়গায় এসে আবার একত্রিত হবে। তাহলে দেখো তো, এই বিন্দুর আগ পর্যন্ত আমার কারেন্টটা একত্রিত ছিল, এই বিন্দুর পর কারেন্টটা আবার একত্রিত হয়েছে। তাহলে আমি বলতে পারি না এই R1 এর ভিতর দিয়ে 10 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে এবং R5 এর মধ্যে দিয়েও এই 10 এম্পিয়ার কারেন্টে যাচ্ছে। R1 এবং R5 এর মধ্যে দিয়ে একই কারেন্ট এবং একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি R1 এবং R5 হচ্ছে সিরিজ। আবার দেখো, এই এম কারেন্টটা এই তিন লাইনে ভাগ হচ্ছে, তাহলে এম কারেন্টের সাপেক্ষে এরা তিনজন প্যারালাল। তাহলে এই তিনজনকে তুমি প্যারালাল করে একটা তুল্য রোধ বানাই নাও। আচ্ছা, তাহলে এই তিনজনকে প্যারালাল যদি আমি করি, মনে করলো আমার সার্কিটটা এরকম থাকলো, এটা ছিল R1, আর এই তিনজনকে প্যারালাল করব কিভাবে, মনে করে এর নাম দিলাম RL। RL ইকুয়াল টু হবে R2 ইনভার্স যোগ R3 ইনভার্স যোগ R4 ইনভার্স, এই টোটালটার উপরে ইনভার্স। তাহলে ইনভার্স করলে এরা কি হয়ে যাবে, একটা তুল্য রোধ হয়ে যাবে। অর্থাৎ এই তিনজনের পরিবর্তে আমি একটা রোধ ব্যবহার করব, সেই রোধটাকে বলছি এদের তুল্য রোধ। তাহলে এই তিনজনের তুল্য রোধ ধরলাম আমরা RL কে। তাহলে তিনজনের পরিবর্তে কি হয়ে যাবে, আমার একটা রোধ হয়ে যাবে, সেই একটা রোধ হচ্ছে RL। আর এখানে ছিল আমার কি R5, এটা ছিল A, এটা ছিল B। এইবার বলো তো, আমি যদি এই টোটাল সার্কিটটার তুল্য রোধ বের করতে চাই, অর্থাৎ RAB বলতে চাই, তাহলে আমি কি বলবো, R1 যোগ RL যোগ R5। এইটুকু তো ক্লিয়ার। তাহলে আমরা জানি কি, যেই কারেন্টটা সে ভাগ হচ্ছে তাদেরকে যদি আমি তুল্য করি তাহলে একটা লাইন হয়ে যায়, সেই একটা লাইন কি RL। এখন আমাকে বলো, R1 এর ভিতর দিয়েও এম কারেন্ট প্রবাহিত হচ্ছে, এখানে আমার ছিল এম কারেন্ট,
RL এর ভিতর দিয়েও এম কারেন্ট এবং R5 এর ভিতর দিয়েও এম কারেন্ট। তাহলে আমরা সিরিজ সমবায়ের বেসিক থেকে বলতে পারি যে সমস্ত কারেন্টের ভিতর দিয়ে একই কারেন্ট এবং একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় তারা সিরিজে সংযুক্ত। তাহলে এই কারেন্টের সাপেক্ষে এম কারেন্টের সাপেক্ষে এরা প্যারালাল, এ এবং এ সিরিজ। এইটুকু বুঝছো? তাহলে আমরা যখন কোন একটা লাইন ধরে হাঁটবো, ওই লাইনের যে কারেন্টটা আসছে সেই কারেন্টের সাপেক্ষে আমরা সিরিজ প্যারালাল নির্ণয় করব। যেমন ধরো আমি উদাহরণ দিয়েছিলাম, আমার এই ক্লাসগুলো যদি তোমরা করো এখানে বুঝতে পারবা যে মনে করো একটা মেইন পানির ট্যাঙ্ক অর্থাৎ বা মেইন মোটর থেকে আমার যখন পানিটা বের হয়, মেইন মোটর থেকে পানিটা বের হয়ে মনে করো 5টা বিল্ডিং এ ভাগ হয়ে গেছে। তাহলে মেইন পানিটা এবার কি আমার 5 লাইনে ভাগ হয়ে গেছে। তাহলে মেইন পানির সাপেক্ষে এই 5টা লাইন প্যারালাল। আবার দেখো এই 5টা লাইনের একটা লাইন মনে করো তোমাদের বিল্ডিং এ আসছে, তোমাদের বিল্ডিংটা হচ্ছে 6 তলা। এই একটা লাইন চিন্তা করো, ওই 5টা বিল্ডিং এর 5টা লাইনের পরিবর্তে একটা লাইন তোমাদের বিল্ডিং এ আসছে, তোমাদের বিল্ডিংটা 6 তলা। তাহলে এই একটা লাইন আসে আবার কি এই 6টা লাইনে ভাগ হয়ে গেছে। অর্থাৎ মেইন লাইন থেকে 5টা লাইন বের হয়েছিল, এটা হচ্ছে মেইন পানির লাইন থেকে 5টা লাইন বের হয়েছিল, এখান থেকে একটা লাইন তোমাদের বাড়িতে আসছে। তাহলে মেইন যে পানিটা আসলো এখানে আমার, এই পানির সাপেক্ষে এই 5 জন প্যারালাল। আবার এইখান থেকে যে লাইনটা আসলো, এই লাইন থেকে তোমাদের বাড়িতে একটা আসলো, তোমাদের বাড়িতে হচ্ছে 6 তলা। তাহলে এই লাইন থেকে 6টা লাইন ভাগ হলো, তাহলে এই পানিটা যেটা আসলো এই পানির সাপেক্ষে এই 6টা লাইন প্যারালাল। আবার তোমাদের বাড়ির 6 তলার মধ্যে ধরলাম যে তোমাদের যে কোনো একটা তালার মধ্যে আবার কি আছে, কিচেনে একটা লাইন ভাগ হয়েছে, একটা ওয়াশরুমে ভাগ হয়েছে, আর একটা আরেক জায়গায় ভাগ হয়েছে, 3টা ভাগ হয়েছে। তাহলে এইখানে যে পানিটা আসবে তোমাদের যে কোনো একটা ফ্লোরে, সেই ফ্লোরের পানির সাপেক্ষে এরা 3 জন প্যারালাল। তাহলে আমরা প্রথম হচ্ছে হাঁটা শুরু করব মেইন লাইন থেকে, বাট আমরা ক্যালকুলেশন গুলো করব একবারে লাস্ট লাইন থেকে। কিভাবে দেখো তো, প্রথম চিন্তা করি এইখান থেকে, এই যে একটা ফ্লোরে তোমাদের পানি আসলো, এই পানির সাপেক্ষে এরা 3 জন প্যারালাল। তাহলে এই 3 জনকে প্যারালাল করে একটা করে নিব, একটা করে নিলে তখন এটা একটা লাইন হয়ে গেল। এখন দেখো তারপর তার উপরে লাইন, এই লাইনের সাপেক্ষে এই 6 জন প্যারালাল, তখন এই লাইন এই 6 লাইন প্যারালাল করব, প্যারালাল করে তখন দেখো তো এটা একটা লাইন হয়ে গেল। এবার মেইন লাইনে চলে যাবো, মেইন লাইনের সাপেক্ষে এরা 5 জন প্যারালাল। এইভাবে করবো। আমাকে একবার তোমরা এবার বলবা, ঠিক আছে? বুঝতেছো তো? তোমরা এবার বলবা যে আমার এরকম একটা রোধ আছে, ঠিক আছে, আমার এরকম একটা লাইন মেইন লাইন আসলো, আসার পরে আমার এই 3 লাইনে ভাগ হয়েছে, এই 2 লাইনে ভাগ হয়েছে, সাপোজ ধরলাম। মনে করো এ এবং বি প্রান্তের সাপেক্ষে, তাহলে আমার দেখো তো মেইন লাইন হচ্ছে আমার এটা, তাহলে মেইন লাইনের পানিটা এসে আমার এই 2 লাইনে ভাগ হয়েছে। তাহলে মেইন লাইনের সাপেক্ষে এই 2 জন প্যারালাল। এটা যদি R1 ধরো, এটা যদি R2 ধরো, তাহলে আমার মেইন পানির সাপেক্ষে R1 এবং R2 লাইন হচ্ছে প্যারালাল, কারণ মেইন পানিটা এসে আমার এই 2 ভাগে ভাগ হয়েছে। আবার এখন আমি একটা লাইন সিঙ্গেল লাইন ধরে হাঁটবো, দেখো তো R2 সিঙ্গেল লাইনটা আমার এখানেই শেষ, তাহলে এটা আমার সিঙ্গেল লাইন। ঠিক তেমনি এখানে আমার অনেকগুলো রোধ আছে, R2 আছে, R3 আছে, R4 আছে এবং R5 আছে এবং R6 আছে। এই সবগুলো মিলে আমি একটা তুল্য লাইন বানিয়ে নেবো, একটা লাইন বানিয়ে নেবো। তাহলে আমাকে বলো তো এইখানে যে পানিটা আসলো, এইদিকে চিন্তা করার দরকার নেই, এইটুকুর ক্ষেত্রে চিন্তা করো। দেখো তো গত ক্লাস একটু আগে যে জিনিসটা বুঝলাম সেটা এখানে না, এইখানে যে পানিটা আসবে এইখানে সেম পরিমাণে এখানে ভাগ হয়ে যাবে। তাহলে এই পানির সাপেক্ষে এই 3 জন প্যারালাল, এই 3 জন প্যারালালকে একটা লাইন বানাবা, মানে এই R2 এবং R6 এর সাথে সংযোগ করে কি করবা, এই টোটালটাই মিলে আমার এটা ছিল R1, আর এই টোটালটা মিলে একটা তুল্য বানাবা RL, এটা ছিল R1। দেখো তো এইবার এ এবং বি প্রান্তের সাপেক্ষে, তাহলে তুমি দেখো তো মেইন লাইনের সাপেক্ষে এই 2 জন যে প্যারালাল ছিল তাই দেখা যাচ্ছে। তাহলে এই সবাইকে মিলে আমরা কি করব, একটা লাইন বানিয়ে নেব। আমরা এই কাজগুলো করব, ঠিক আছে? কিভাবে করব আমরা, আমরা হচ্ছে সার্কিট গুলোকে সহজ করে নিব, অর্থাৎ আমরা সার্কিট গুলোকে ড্রয়িং করার মাধ্যমে আমরা এই ম্যাথ গুলোকে সহজ করে নিব। তাহলে আমরা সার্কিট গুলো ড্রয়িং করার জন্য আমরা 3টা বেসিক আমার মাথায় থাকতে হবে। এক হচ্ছে আমার 4 থেকে 8 নম্বর ক্লাস, এইটা বলছে আমার টাইপ 1 বলি আমরা, অর্থাৎ মেথড 1 এ বলি M1, এইটুকু বেসিক থাকতে হবে। তারপর 9 নম্বর ক্লাসটা থাকতে হবে, এটাকে বলি মেথড 2, অর্থাৎ এই মেথডটা হচ্ছে পয়েন্টিং মেথড, ইলেকট্রিক্যাল পয়েন্টের মাধ্যমে আমরা সার্কিট গুলাকে কি করব, সহজ করব।
তাহলে 1 নম্বর মেথডে আমরা বলছিলাম কি এই যে 4 থেকে 8 নম্বর ক্লাস অর্থাৎ কারেন্টের ফ্লো বা কারেন্টের প্রবাহের উপর ডিপেন্ড করে আমরা সার্কিটগুলোকে কি করব আঁকবো। 2 নম্বর ক্লাসটা ছিল কি মেথড 2টা ছিল কি পয়েন্টিং মেথডের মাধ্যমে আমরা এই সার্কিটটাকে নতুন করে আঁকবো। 3 নম্বর মেথড হচ্ছে কি মেথড 3। 3 নম্বর মেথডটা কি 3 নম্বর মেথডটা হচ্ছে আমরা বাসা বাড়িতে যখন আমাদের কোনো কিছু তার জটলা বাঁধা যায় তখন আমরা কি একটা একটা করে খুলে খুলে সোজা করি না, বা কোনো একটা রশ্মি যদি আমাদের জটলা বেঁধে যায় তাহলে আমরা কি খুলে খুলে আবার সহজ করি। 3 নম্বর মেথডটা আমরা এইখান থেকে একটা করে রোধ খুলে রোধগুলাকে সোজা করব। ঠিক আছে, তাহলে এই 3 মেথডের মাধ্যমে আমরা সার্কিটগুলোকে আঁকবো। তাহলে আমরা প্রথম মেথড যে 4 থেকে 8 নম্বর ক্লাস এই মেথডের উপর ভিত্তি করে এই ম্যাথটাকে আমরা সহজভাবে আঁকার চেষ্টা করি, বা অনেক কঠিন কিছু ম্যাথ দেওয়া থাকবে সেই ম্যাথগুলোকে আমরা আঁকবো। এখন কথা হচ্ছে যে স্যার আমি পরীক্ষার হলে কোন মেথডটা ইউজ করব, তোমার যেটা সহজ লাগে। এবং তুমি দেখবা সহজ ম্যাথগুলোর মধ্যে তোমার এই 3টা কোনটাই করা লাগতেছে না, তুমি ইজিলি মুখে মুখে বলে দিতে পারবা কারা সিরিজ কারা করাবে। সো তুমি 3টা মেথডে জেনে রাখো, তুমি পরীক্ষার হলে 3টাই তোমার কাজে লাগবে না, যে কোনো একটা কাজে লাগাই তুমি মানগুলো বের করতে পারবে। তাহলে মেথড 1 আমরা দেখি যে আমরা কারেন্টের ফ্লো এর উপর বেসিক করে কিভাবে আমরা এই সার্কিটটাকে সহজ করি। আচ্ছা আমরা দেখি তো, আমার এই প্রান্ত থেকে কারেন্টটা বের হলো, এই কারেন্টটা এই পর্যন্ত আসার আগ পর্যন্ত ভাগ হওয়ার কোনো জায়গা নাই। তাহলে কারেন্টটা এই জায়গায় এসে আমার দেখতেছে তার যাওয়ার জন্য কয়টা রাস্তা, 3টা রাস্তা। এই 3 ওহম একটা, 6 ওহম একটা, 1 ওহম একটা। তাহলে কারেন্টটা কি আমার 3টা লাইনে ভাগ হয়ে যাবে, এই লাইন এবং এই লাইনে ভাগ হয়ে যাবে। তাহলে আমাকে বলো মেইন কারেন্টের সাপেক্ষে এই 3টা লাইন যে আমার প্যারালাল হবে এইটা কোনো সন্দেহ আছে কিনা? কোনো সন্দেহ নাই। এই 3 ওহম, 6 ওহম এবং 1 ওহমের যে লাইনগুলা গেছে এই লাইনগুলা আমার কি হবে প্যারালাল হবে। এখন আমি একটা একটা করে লাইনে হাঁটবো। আচ্ছা আমার 3 ওহমের সাথে আর কে কে আছে? 3 ওহমের কারেন্টটা এখানে আসার পর আর এইদিকে যাবে না, কারণ আমরা আমাদের কারেন্টের বৈশিষ্ট্যের ক্লাসে দেখেছি যে কারেন্ট কখনো এইদিকে এসে আর এইদিকে যাবে না, কারণ এইদিকে গেলে সে আর একই রাস্তায় বের করতে পারবে না। কারণ কারেন্টের একটা বৈশিষ্ট্য আমরা দেখেছিলাম, সে সবসময় নতুন রাস্তায় যায়, সে যেই রাস্তায় একবার যায় সেই রাস্তায় আর ব্যাক করে না। সো এই কারেন্টটা এখানে এসে আর এইদিকে যাবে না, সরাসরি এখানে চলে যাবে। তাহলে 3 ওহমের সাথে আর কোনো লাইন সংযুক্ত নেই, 3 ওহম একাই একটা লাইন। ঠিক আছে, এইবার দেখো 6 ওহমের কারেন্টটা কি করবে, এইখান থেকে আসার পরে এইখান থেকে সরাসরি এখানে চলে যাবে, কারণ সে আর এইদিকে কোথাও যাবে না। ঠিক আছে, যদি যায় তাহলে তার ব্যাক করার জন্য নতুন কোনো রাস্তা নেই। তাহলে 6 ওহমের কারেন্টটা সরাসরি এখানে চলে যাবে। তাহলে আমরা 6 ওহমের ক্ষেত্রে দেখতেছি যে তার সে শুধু একটা সিঙ্গেল লাইন, তার সাথে আর কোনো লাইন সংযুক্ত নাই। এবার দেখি 1 ওহমের সাথে, 1 ওহম থেকে যে কারেন্টটা ভাগ হবে সেই কারেন্টটা আসার পর এই জায়গায় আসলো, 1 ওহমের কারেন্টটা এখানে আসার পরে দেখবে তার ভাগ হওয়ার জন্য কয়টা লাইন, একটা লাইন, 2টা লাইন, 3টা লাইন। তাহলে এই 1 ওহমের কারেন্টটা এই 3 লাইনে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে এই বি প্রান্তে আসবে। তাহলে আমাকে বলো আমরা মেইন কারেন্টের সাপেক্ষে একটা লাইন, 2টা লাইন, 3টা লাইনকে বলছিলাম প্যারালাল। তাহলে আমরা যাওয়ার সময় মেইন লাইন থেকে আসবো, বাট ক্যালকুলেশনের সময় সিঙ্গেল লাইন হয়ে আসবো। এটাও সিঙ্গেল লাইন আছে, এটাও সিঙ্গেল লাইন আছে, কোনো সমস্যা নেই। তাহলে এই 1 ওহমের সাথে যেহেতু এরা ভাগ হয়ে গেছে তাহলে এইটাকেও আমার সিঙ্গেল লাইন বানাই নিতে হবে আগে, দেন আমরা মেইন কারেন্টের সাপেক্ষে 3 জনকে প্যারালাল করব। আচ্ছা আমাকে বলো তো এই মেইন কারেন্টের সাপেক্ষে এইটা এইটা এবং এইটা প্যারালাল না? কারণ এই মেইন কারেন্ট আসে এই 3 লাইনে ভাগ হয়েছে। তাহলে এই 1 ওহমের সাপেক্ষে এই 12 ওহম, 4 ওহম এবং 5 আর 1 সিরিজ হবে, যেহেতু এটা একটাই লাইন। তাহলে এই 6 ওহম, এই 3 জন কি 1 ওহমের সাপেক্ষে প্যারালাল। তাহলে আমি এই 3 জনকে প্যারালাল করে কি 1 ওহমের সাথে যোগ করতে পারি। তাহলে আমরা যদি সার্কিটটা আঁকি তাহলে দেখো তো সার্কিটে এটা ছিল 10 ওহম, ঠিক আছে, এটা ছিল 3 ওহম, এইটা লাইনটা সিঙ্গেল লাইন রেখে দিলাম, এটা ছিল 6 ওহম, এটাও সিঙ্গেল লাইন, এটা রেখে দিলাম, বাট এটা ছিল কি ওহম, 1 ওহম। ঠিক আছে, এটা ছিল বি লাইন। তাহলে আমি 1 ওহমের মধ্যে যে কারেন্টটা আসলো সেই কারেন্টটা যারা ভাগ হয়েছে তাদেরকে একটা লাইন বানিয়ে নেব। তাহলে কি হবে, এটা হচ্ছে 12 ইনভার্স যোগ 4 ইনভার্স যোগ 5 আর 1 6 ইনভার্স, একবারে করে দিলাম ইনভার্স, এটার একটা মান পাবো, তাই তো? তাহলে এই মানটাই হবে 1 ওহমের সাথে সিরিজে। এবার তাহলে হচ্ছে 12 ইনভার্স যোগ 4 ইনভার্স যোগ 6 ইনভার্স, তাহলে 2 ওহম। তাহলে এই টোটালটাই মিলে অর্থাৎ এই 3 জন
মিলে একটা লাইন হয়ে যাবে। সেটা কার? এক প্রান্ত লাগছিল তাদের, এই তিনজনের এক প্রান্ত ছিল 1 ওহমের সাথে লাগানো, একটা রোধ হয়ে যাবে, এই একটা রোধ হয়ে যাবে 2 ওহম। তাহলে এই 2 ওহমটা কি 12, 4 এবং 6 এর সমতুল্য বাধা। তাহলে এর একটা প্রান্ত ছিল 1 ওহমের সাথে লাগানো, আর আরেকটা প্রান্ত, এই তিনজনের আরেকটা প্রান্ত, এই প্রান্ত এই প্রান্ত এই প্রান্ত কমন কার সাথে লাগানো? বির সাথে লাগানো, এই বির সাথে লাগানো, এটা ছিল 2 ওহম। তাহলে ইলেকট্রিক্যাল সার্কিটটা আমরা কি বেসিক থেকে অঙ্কন করছি, অর্থাৎ কারেন্টের ফ্লোর উপর ডিপেন্ড করে। এখন আমাকে বলো তো, এখন আমাকে তোমরা বলো যে এই মেইন কারেন্ট এবার এই 3 লাইনে ভাগ হয়েছে না, তাহলে এইটা সিরিজ, এর সাথে এটা প্যারালাল, এর সাথে এটা, 3টা লাইন প্যারালাল হবে। তাহলে আমাকে বলো এবার যদি আমি আর এ বি নির্ণয় করি, আর এ বি, তাহলে আমাকে বলো তো এই 3টা লাইন কি আছে? প্যারালাল। তাহলে এই তিনজন প্যারালাল করে কি হবে? একটা তুল্য হবে মেইন কারেন্টের সাপেক্ষে। আচ্ছা আর আমি একটু পরে নির্ণয় করি। আচ্ছা মেইন কারেন্টটা এখানে আসার পর এই 3 লাইনে ভাগ হচ্ছে না এবার, তাহলে মেইন কারেন্টের সাপেক্ষে এরা তিনজন প্যারালাল। তাহলে আমরা যদি বলি তাহলে 3 প্যারালাল যোগ 6 প্যারালাল যোগ হচ্ছে, দেখো তো এই 1 এবং 2 সিরিজ হয়ে যাবে না, কারণ এইখানে যে কারেন্টটা যাবে এইখানে সেম কারেন্ট, তাহলে 3 প্যারালাল। তাহলে এই তিনজনকে প্যারালাল করলে তুল্য বাধা কত আসে? 3 প্যারালাল যোগ 6 প্যারালাল যোগ 3 প্যারালাল, 1.2 ওহম। ঠিক আছে, তাহলে এই সার্কিটে এই 3 ওহম, 6 ওহম এবং এই 3 ওহমের সমতুল্য বাধা হচ্ছে কত? 1.2 ওহম। তাহলে এই তিনজনের এক মাথা লাগবে 10 ওহমে, একজন লাগবে এই জায়গায়। তাহলে দেখো তো এটা ছিল এ প্রান্ত, এখানে ছিল 10 ওহম। তাহলে এই তিনজন মিলে কি একটা তুল্য বাধা আমি বানাই নিয়েছি, যার মান হচ্ছে 1.2, আর এটা ছিল বি লাইন। তাহলে এই তুল্য বাধাটার একটা পয়েন্ট, এই সবার একটা পয়েন্ট লাগছে কোথায়? 10 ওহমের সাথে, আর একটা পয়েন্ট এই সবার একটা পয়েন্ট গুলো লাগছে কোথায়? বি এর সাথে, যা হচ্ছে 1.2। এইবার বলো আর এ বি কত? অতএব আর এ বি এবং একটা রেজিস্ট্যান্স নিব, আর এ বির মধ্যে কি করবো? একটা রেজিস্ট্যান্স বানাবো। তাহলে কি হবে? 10 যোগ 1.2 ইকুয়াল টু হচ্ছে 11.2 ওহম। এইটা বুঝছো কিনা? তাহলে এইটা গেল একটা বেসিকে, আমরা সার্কিটটাকে কি সহজ সহজ করে একে করছি। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেছে, বুঝছো? আচ্ছা যদি এইটা বুঝে তাহলে এইভাবে আমরা কি করলাম, কারেন্টের ফ্লোর উপর বেসিক করে আমরা হচ্ছে সার্কিটটাকে সহজ করে আঁকছি। 2 নম্বর বেসিক আমরা দেখব কি, যে আমরা হচ্ছে, আচ্ছা আমরা আগে 3 নম্বরটা করব। 3 নম্বর বেসিকটা কি আমাদের? একই জিনিস, আমি শুধু জাস্ট বেসিকটা অর্থাৎ সার্কিটটা আঁকা শেখাই দেব। তুল্য রোধের মান হচ্ছে 11.2 সবার ক্ষেত্রেই আসবে। 3 নম্বর বেসিকটা কি আমরা বলছিলাম, আমাদের কিছু তার যদি জটলা লাগে সেগুলো আমরা একটা একটা করে খুলে নতুন করে সাজাই, তাই তো? ঠিক তেমনি আমরা এই জটলা বেঁধে আমার কিছু রোধ সংযুক্ত আছে, তার আছে, এগুলাকে খুলে খুলে কি করব? সোজা করব। ঠিক আছে, তো আমরা ইলেকট্রিক্যাল পয়েন্ট সম্পর্কে ধারণা পাইছি আমাদের বিগত ক্লাসগুলোতে। ঠিক আছে, তাহলে আমাকে বলো তো যে এই টোটালটা একটা ইলেকট্রিক্যাল পয়েন্ট না? এই 10 ওহমের এই প্রান্ত থেকে শুরু করে এই 3 ওহমের এই প্রান্ত, 6 ওহমের এই পর্যন্ত এবং 1 ওহমের এই পর্যন্ত, এই টোটালটাই একটা ইলেকট্রিক্যাল পয়েন্ট। আবার দেখো বি এর ক্ষেত্রে দেখো এখান থেকে শুরু করে 3 ওহম পর্যন্ত, এই পর্যন্ত, এখান থেকে 4 ওহমের এই পর্যন্ত, 5 ওহমের এই পর্যন্ত এবং 6 ওহমের এই পর্যন্ত, এটা একটাই ইলেকট্রিক্যাল পয়েন্ট, মানে এটা একটাই বি পয়েন্ট। ঠিক আছে, তাহলে দেখো তো আমি যদি চিন্তা করি যে আমার এই 6 ওহমটা এদিক দিয়ে প্যাচ লেগে গেছে, আমি 6 ওহমের এক প্রান্ত আমি খুললাম এবং এই প্রান্তটাও খুললাম, অর্থাৎ 6 ওহমটাকে খুলে এবার আমি কি করব? সোজা করব। আচ্ছা এই 6 ওহমের এই প্রান্ত কোথায় লাগানো ছিল? এই জায়গায়। তাহলে এই 6 ওহমের এই প্রান্ত লাগানো যা, এই প্রান্ত লাগানো একই কথা। আমি 6 ওহমের এই প্রান্তটা খুলে যদি 1 ওহমের এই জায়গায় লাগাই, সোজা করি, তাও মানের কোনো পরিবর্তন হবে না, কারণ এই প্রান্তটা এইখানে লাগানো যা, এইখানে লাগানো যা, এখানে লাগানো একই কথা। ঠিক তেমনি এই বি প্রান্ত, এইটা কি এইখানে লাগানো ছিল না? এইখানে লাগানো যা, এই জায়গায় লাগানো যা, এই জায়গায় লাগানো যা, এই জায়গায় লাগানো একই কথা, বা এই জায়গায় লাগানো একই কথা, এই জায়গায় লাগানো একই কথা, এই জায়গায় লাগানো একই কথা, কারণ এইটা কি ছিল? একই ইলেকট্রিক্যাল পয়েন্ট। আমরা বলেছিলাম একটা তারের যতক্ষণ পর্যন্ত কোনো রোধ, ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স পাবা না ততক্ষণ পর্যন্ত সেটা একই তার।
তাহলে এইটা যদি বি তার হয়, এই পর্যন্ত এটাও বি, এই পর্যন্ত এটাও বি, এই পর্যন্ত এইটাও বি, এটা এখানে লাগানো ছিল না, এইটাও বি, এই পর্যন্ত এই তারটা হচ্ছে উপর দিক দিয়ে নিয়ে যাওয়া, অর্থাৎ কানেকশন না, একটা আরেকটার উপর দিক দিয়ে নিয়ে যাওয়া। তাহলে এই পর্যন্ত এইটাও বি। তাহলে 6 ওহমের এক প্রান্ত কোথায় লাগানো ছিল? বি তে, আর আরেক প্রান্ত 10 ওহমের পরে যে ইলেকট্রিক্যাল পয়েন্ট আছে সেখানে লাগানো। তাহলে এই 6 ওহমটাকে খুলে এরকম লাগানো ছিল, আমি এরকম সোজা করব, সোজা করে এক পয়েন্ট এখানে লাগাবো আর আরেকটা পয়েন্ট এখানে লাগাবো। 6 ওহমের এক প্রান্ত কোথায় লাগাবো? এক জায়গায় লাগাবো, এই জায়গায়। তাহলে দেখো তো আমার সার্কিটটা এরকম হবে। এইটা বুঝো কিনা? এটা যদি বুঝো তাহলে ইলেকট্রিক্যাল সার্কিট তোমার বোঝার শেষ। তাহলে এখানে ছিল 3 ওহম, তাকে রেখে দিলাম, সমস্যা নেই, সে সোজা আছে, তাকে সোজা করেই রেখে দিলাম। এইবার আমি 6 ওহমটাকে খুঁজছি। 6 ওহমের এক প্রান্ত কোথায় লাগানো ছিল? এই জায়গায়। তা আমি বলছি স্যার এই জায়গায় লাগানো যা কথা, 10 ওহমের পরে এই জায়গায় লাগানো একই কথা। তাহলে 6 ওহমের এক প্রান্ত এখানে লাগাইলাম, আর এক প্রান্ত কোথায় লাগাচ্ছিল? এই জায়গায়। তাহলে এই জায়গায় লাগানো যা, এই জায়গায় লাগানো একই কথা। তাহলে এই জায়গায় লাগাই দিলাম 6 ওহম। অর্থাৎ এটা একটাই ইলেকট্রিক্যাল পয়েন্ট, এটা যা পয়েন্ট, এইটা একটা ইলেকট্রিক্যাল পয়েন্ট। এখান থেকে শুরু করে এই টোটালটা একটা হচ্ছে ইলেকট্রিক্যাল পয়েন্ট। এখান থেকে শুরু করে এই জায়গায়, এই জায়গায়, এইগুলো হচ্ছে সব একটা করে ইলেকট্রিক্যাল পয়েন্ট। ঠিক আছে? এটা যখন পর্যন্ত কোনো রোধ পাইনি। তাহলে 6 ওহমটাকে খুলে আমি কি করলাম? এরকম ছিল, এই সোজা করে দিলাম। ঠিক আছে, সরি মিশিয়ে দিচ্ছি, আমাদের তো কাজ আছে আরো। ঠিক আছে, তাহলে 6 ওহমটাকে খুলে আমি কি করলাম? এখানে সোজা করে দিলাম। তাহলে 6 ওহম শেষ। এবার দেখি আমি এই 12 ওহমটা, 12 ওহমটাকে আমি এবার খুলবো। ঠিক আছে, খুলবো। তাহলে 12 ওহমের এক প্রান্ত কি 1 ওহমে লাগানো না? এই দেখো 10 ওহমের সাথে 6 লাগছিল, 3 লাগছিল, আবার কি 1 ওহম লাগছিল না? 1 ওহম লাগছিল। এবার এই 12 ওহমটাকে খুলে দেখো, 12 ওহমের এক প্রান্ত কি লাগছিল? 10 এ। 12 ওহমটা আছে আমার, এইভাবে খুলে আমি এবার এরকম সোজা করব। তাহলে 12 ওহমের এক প্রান্ত লাগছিল 1 ওহমের পরে, আর আরেক প্রান্ত আসলে লাগছিল বি তে। তাহলে এইটা হচ্ছে বি, তার মানে এই টোটালটাই বি তে লাগছে, এটা হচ্ছে 12 ওহম। দেখো বোঝা যাচ্ছে কিনা? ঠিক তেমনি 4 ওহমের এক প্রান্ত লাগছিল এর পরে যে পয়েন্ট, 1 ওহমের পরে যে পয়েন্টটা সেখানে, আর 1 ওহমেরটা লাগছিল এরকম। দেখো যেই দুটো রোধ আমার পেঁচাপেচি ছিল তাদেরকে খুলে আমরা কি করছি? সোজা করে ফেলেছি। দেখো এটা একটা 6 ওহম আর একটা 12 ওহম, দুজনকে সোজা সোজা করে ফেলছি। দেখো এটা বুঝো কিনা? 1 ওহম 5 ওহম, বুঝা গেছে? হুম। তাহলে আমরা কি করলাম? এই সোজা করে ফেললাম। এখন আমাকে বলে এইরকম একটা সার্কিট যদি তোমাকে দেয়, এটা হচ্ছে এ প্রান্ত, এটা হচ্ছে বি প্রান্ত, তোমাকে আর এ বি নির্ণয় করতে বলে পারবে না। কি হবে? দেখো তো, এই কারেন্টটা এসে 3 লাইনে ভাগ হয়ে গেল, এই কারেন্টটা এসে এই 1 ওহমে যেটা আসবে সেটা আবার এই 3 লাইনে ভাগ হবে। তাহলে 1 ওহমের ক্ষেত্রে এইটা, এইটা এবং এই 5 এবং 6 এই তিনজন প্যারালাল করবা, তার সাথে এক সিরিজ। তাহলে একটা লাইন হয়ে যাবে, এটা এটা টোটালটা মিলে একটা রোধ হয়ে যাবে। তারপর মেইন কারেন্টের সাপেক্ষে এইটা, এইটা এবং এই একটা রোধ প্যারালাল করে 10 এর সাথে যোগ করবা, যেটা আমরা একটু আগে করলাম। তাহলে আমার মেথড 3 তে কি ছিল? আমি পেঁচাপেচি রোধগুলো খুলে সোজা করব। বলছিলাম এইটা এই 6 ওহমের এই মাথা এখানে লাগানো যায়, এখানে লাগানো একই কথা, এখানে লাগানো একই কথা। বাট তুমি যদি এই 6 ওহমের এই মাথা এদিকে লাগাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ এই টোটালটুকুই একটা ইলেকট্রিক্যাল পয়েন্ট। ঠিক আছে? আচ্ছা, ইলেকট্রিক্যাল পয়েন্ট সম্পর্কে আমরা গত ক্লাসে জেনেছি। ঠিক আছে, আবার এখন জানবো, এই আবার দেখবো এখন আমরা। আচ্ছা, এইবার আমরা যাব পয়েন্টিং মেথডে, অর্থাৎ মেথড 2 এর মাধ্যমে যাব। তাহলে আমার রোধগুলো এইভাবে লাগানো ছিল, তো পয়েন্টিং মেথডের মাধ্যমে আমরা কিভাবে সার্কিটটাকে আবার নতুন করে আঁকতে পারি। আচ্ছা, এবার মেথড 1 এ আমরা যাচ্ছি, অর্থাৎ পয়েন্টিং মেথডের মাধ্যমে। আচ্ছা, পয়েন্টিং মেথডের মাধ্যমে আমরা বলছিলাম কি, যে ইলেকট্রিক্যাল পয়েন্টগুলোকে আমাকে মার্ক করতে হবে, এবং প্রত্যেকটা রোধ, প্রত্যেকটা ভোল্টেজ সোর্সের দুই প্রান্তকে আমাকে কি করতে হবে? পয়েন্টিং করতে হবে। আচ্ছা, আমাকে বলো তো, আমার এটা হচ্ছে এ পয়েন্ট। তাহলে এ পয়েন্টটা আমার কি? এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমার এ পয়েন্ট, আর যেতে পারবে না, রোধ আছে আর যেতে পারবে না। তাহলে এইখান থেকে এই পর্যন্ত এটাকে আমরা বলি একটা ইলেকট্রিক্যাল পয়েন্ট। এখন দেখি বি পয়েন্ট আমার কোথায় যায়, দেখি তো। বি পয়েন্ট এইখানে আসলো, আসার পর দেখতেছে তার যাওয়ার কয়টা লাইন? 3টা লাইন। এইখান থেকে গিয়ে সে এইখানে গিয়ে থেমে যাবে, আর যেতে পারবে না। সরি, এটা বি পয়েন্ট, আর যেতে পারবে না কারণ রোধ পড়ে গেছে। এইবার দেখো এই লাইনে সে এই পর্যন্ত যাবে, এই পর্যন্ত যাওয়ার পর দেখে আর যেতে পারবে না, রোধ চলে আসছে। এবার এই 3 নম্বর লাইনটা দিয়ে সে হাঁটা শুরু করে, এই পর্যন্ত আসে, দেখবে আবার তার যাওয়ার জন্য কয়টা লাইন? 3টা লাইন। সে প্রথমে এই রাস্তায় গিয়ে এই পর্যন্ত গিয়ে, এই পর্যন্ত গিয়ে থেমে যাবে, আর সে যেতে পারবে না।
বুঝা যাচ্ছে? কারণ হচ্ছে রোধ পড়ে গেছে। আবার এইখানে একটা লাইন এইখানে বি পর্যন্ত যাবে, আবার এই 3 নম্বর লাইনের বি এই পর্যন্ত আসবে। এইটুকু বুঝছো কি? এটা হচ্ছে ইলেকট্রিক্যাল পয়েন্ট, এইগুলো হচ্ছে বি পয়েন্ট। আচ্ছা, আমরা বলছি প্রত্যেকটা রোধের দুই প্রান্তকে আমার পয়েন্টিং করতে হবে, তাহলে বাকি আরেকগুলা বাকি অপর যে আমার রোধের প্রান্তগুলো আছে তাদেরকে আমাদের পয়েন্টিং করতে হবে। আচ্ছা, এ এবং বি নিলাম, তাহলে এই পয়েন্টটার নাম দিলাম আমি সি পয়েন্ট। তাহলে এই সি পয়েন্ট কোথায় যায়? এই পর্যন্ত আসে, দেখবে তার 3টা লাইন এই পর্যন্ত এসে থেমে যাবে, এই পর্যন্ত এসে থেমে যাবে এবং এই পর্যন্ত এসে থেমে যাবে। তাহলে এই টোটালটুকুই হচ্ছে সি পয়েন্ট, যেটা একটু আগে বুঝলাম। তাহলে এই রোধের দুই প্রান্তে পয়েন্ট দ্বারা চিহ্নিত হয়েছে, এই রোধের দুই প্রান্ত হয়নি, তাহলে আমাকে আরেকটা পয়েন্ট নিতে হবে, সেটা নাম দিলাম হচ্ছে ডি পয়েন্ট। তাহলে এই ডি পয়েন্ট দেখো তো এই পর্যন্ত আসবে, এই ডি পয়েন্ট এই পর্যন্ত যাবে, এই ডি পয়েন্ট এই পর্যন্ত আসবে এবং এই পর্যন্ত আসবে। ঠিক আছে? তাহলে দেখো তো প্রত্যেকটা রোধের দুই প্রান্ত আমার পয়েন্টিং হচ্ছে, এই 1 এবং 5 যোগ করলে 6 হবে, তার এক প্রান্তে বি বিন্দু আর এক প্রান্তে ডি বিন্দু। তাহলে আমার প্রত্যেকটা রোধের দুই প্রান্তে পয়েন্টিং হচ্ছে। এবার আমরা সার্কিটটা আঁকবো। তাহলে এটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এর সাথে আছে 10 ওহম, এর পরের বিন্দুটাই 10 ওহমের এক বিন্দু এ, এর পরের বিন্দুটাই হচ্ছে সি বিন্দু। তাহলে এই তারটা আমি লম্বা করে দিলাম, তাহলে আমরা যতদূর লম্বা করি না কেন এইটা টোটালটাই সি বিন্দু, আর এই তারটা যতদূর লম্বা করব, যতদূর পর্যন্ত রোধ দেব না ততদূর পর্যন্ত এটা বি বিন্দু। আচ্ছা, এটা হচ্ছে সি তার দিলাম। আচ্ছা, আমাকে বলো তো এই 10 ওহম তো নিয়ে নিয়েছি, এই 3 ওহমের এক প্রান্ত রাখছে সি তারে আর এক প্রান্ত বি তারে, তাহলে এই 3 ওহমের এক প্রান্ত দিলাম সি তারে লাগানো আর এক প্রান্ত বি তারে, এই 3 ওহমটা শেষ। তাহলে 3 ওহমের কাজ শেষ, অর্থাৎ 3 ওহমটা আমরা ইউজ করে ফেলছি। আবার দেখো এইবার 6 ওহমটা আছে, 6 ওহমের দেখো তো এক প্রান্ত সি তারে লাগছে আর এক প্রান্ত বি তারে, তাহলে এইটা টোটালটাই সি তার, তাহলে 6 ওহমের এক প্রান্ত সি তারে আর এক প্রান্ত বি তারে। এটা বুঝছো কিনা? তার দুই প্রান্ত, একটা প্রান্ত সি, এই 6 ওহমেরও কাজ শেষ। দুটা রেজিস্টার আমরা নিয়ে চলে আসছি। এখন দেখো এই 1 ওহমটাকে চিন্তা করো, 1 ওহমের এক প্রান্ত লাগছে সি তারে আর আরেক প্রান্ত ডি তারে। আচ্ছা, তাহলে এই 1 ওহমের এক প্রান্তটা লাগছে সি তারে, তাহলে এইটা সি তার 1 ওহম, এক প্রান্ত লাগলো সি তারে আর আরেক প্রান্তটার নাম দিছি আমরা ডি তার, আরেক প্রান্ত ডি তার, এ তার দিল। আবার দেখো তাহলে এই 1 ওহমে আমরা নিয়ে ফেলছি। এবার দেখো 12 ওহমের এক প্রান্ত লাগছে ডি তারে আর এক প্রান্ত বি তারে, তাহলে এইটা হচ্ছে আমার ডি তার না, তাহলে 12 ওহমের এক প্রান্ত লাগছে ডি তারে আর এটা হচ্ছে আমার বি তার, এটা ছিল 12 ওহম, এটা হচ্ছে আমার বি তার, এটা ডি তার, তাহলে 12 ওহমের এক প্রান্ত লাগছে ডি তারে আর এক প্রান্ত বি তারে, তাহলে 12 ওহম শেষ। এবার দেখি 4 ওহমের এক প্রান্ত ডি তারে লাগছে, এটা ডি তার টোটালটাই আর একটা লাগছে বি তারে, এটা ছিল 4 ওহম। আবার দেখো 1 এবং 5 মিলে কি হয়ে যায়? 6 হয়ে যায় না? 6 অর্থাৎ এইটুকু রেজিস্ট্যান্সের, অর্থাৎ 1 এবং 5 এর এক প্রান্ত লাগছে ডি তারে আর এক প্রান্ত লাগছে বি তারে, এটা হচ্ছে ডি তার আর এটা হচ্ছে বি তার। 1 এবং 5 ওহমের 1 ওহম আর 5 ওহম, এক প্রান্ত লাগছে ডি তারে আর একটা লাগছে বি তারে। দেখো তো গত সার্কিট আর এটা সার্কিটের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? এটা সি পয়েন্ট মানে এইটা টোটালটাই সি পয়েন্ট, এটা ডি তার মানে ডি তার। দেখো আমরা রেজিস্ট্যান্স গুলো সোজা করে নিয়ে আসছি। অর্থাৎ এইভাবে আমরা সার্কিট গুলোকে আঁকবো 3টা মেথডে, এবং এখান থেকে আমরা কি তুল্য রোধ নির্ণয় করবো। আমরা দেখছি তুল্য রোধ নির্ণয় করা প্রথম মেথডে, তাই আর দেখাইলাম না। ঠিক আছে? তাহলে সবগুলা 3টা মেথডে আমরা শিখবো। পরীক্ষার হলে আমার যেটা সহজ মনে হয়, এবং অনেক সময় মনে হবে 3টার একটা অ্যাপ্লাই করা লাগছে না, তুমি চোখের দেখাই বুঝে যাবো। তো এই 3টা মেথডের উপরে যখন তোমার বেসিকটা স্ট্রং হবে, তখন তোমার শুধু ক্যালকুলেটর নিবা আর ম্যাথ করবে, তোমার খাতা কলম লাগবে না। সো এই প্রত্যেকটা ম্যাথ আমরা দেখবো, 10টা ম্যাথ দেখবো আমরা তুল্য রোধ নির্ণয় করার, তারপরে 10টা ম্যাথ নির্ণয় করবো আমরা যে শাখা কারেন্ট গুলা নির্ণয় করার, তারপরে 10টা ম্যাথ নির্ণয় করো যে প্রত্যেকটা শাখার ভোল্টেজ নির্ণয় করা। এই 30টা ম্যাথ করো যদি তুমি, আশা করি ডিসি সার্কিট তুমি বস হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম।